নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের বাড়িতে তথা ভারতবর্ষে সকাল হয়ে গেছে এবং সকাল হলে মানুষের বাড়িতে যা যা কাজ হয়, এই যে মিনামাসি চলে এসেছে আমাদের বাড়িতে, একটু আগেই ঢুকেছে। মামনও জাস্ট এসে ঘর ঝাড় দেওয়া শুরু করেছে। আর এই যে ভদ্রলোক সকালবেলায় 7টার সময় তিনি বাড়ি পৌঁছে এখন তিনি বসেছেন সহজ শেয়ার বাজারের ভিডিও করতে। সারা রাত জার্নি করেছেন, পর 3 রাত্রি সেরকম ঘুম নেই। বাসে তো সে অর্থে খুব একটা ভালো ঘুম হয় না, কিন্তু যে মানুষ যেটা করতে ভালোবাসে সেটা করতে গেলে তার খুব একটা ক্লান্তি টান্তি আসে না। সহজ শেয়ার বাজার চ্যানেলটি আমার অনুরোধেই তিনি ওই চ্যানেলে কন্টেন্ট দেন। মাঝখানে বেশ কিছুদিন ইরেগুলার ছিলেন, এখন আবার রেগুলার হয়েছেন। আবার তার মাঝখানে সাংসারিক কাজকর্ম চলছে এদিকে, ওই দিকটা বাঁচিয়ে আবার ঠুক করে মিনামাসি একটু ফ্রিজটা খুললো, আমি আবার দেখতে যাচ্ছি। এদিকে কিন্তু তিনি নাগাড়ে ভিডিও করেই যাচ্ছেন, তার ক্যামেরাতে এই জায়গাগুলো ধরা পড়ছে না। তো মিনামাসিকে বললাম আস্তে, তারপর মিনামাসি নিয়ে চলে গেল। আমি আস্তে করে ফ্রিজের দরজাটা বন্ধ করে দিলাম, মিনামাসি ঢুকে রান্নাঘরের দরজাটা বন্ধ করে দিল। তারপরে যে কতবার সিটি পড়লো গ্যাসে, কিন্তু তাতে ভদ্রলোকের ভ্রুক্ষেপই নেই, তিনি তার কাজ করেই যাচ্ছেন। এটা না মাংসাশী ফুলের গাছ বলে, জানেন তো? এটা পিঙ্গুইকুলা। এটা খনিজ পদার্থ যেটা, সেটা অ্যাবজর্ব করবার জন্য এদের ইয়ের মধ্যে একটা আঠালো পদার্থ থাকে, যেটা নিঃসরণ ঘটে, পোকামাকড় আকৃষ্ট হয় এবং তাতে আটকে যায় এবং সেটাকে এরা অ্যাবজর্ব করে। এটা কিন্তু মাংসাশী গাছ বলে। প্রকৃতির যে কত রকমের খেলা, এটা সুন্দর লাগছে দেখতে। এই চেনগুলো আছে না, এই জন্য এটা মনে হচ্ছে যেন কোথাও ব্যাহত হচ্ছে। এটাকে আমি নিচে দিয়ে দেবো ভেবেছিলাম, কিন্তু কোথাও না কোথাও লাগছে ভারী সুন্দর এটা, সেজন্যই ভাবছি কি করব, থাকবে নাকি ওটা নিচে পাঠিয়ে দেবো। থাক, ভালোই লাগছে। এখানে থাকলে এটার গ্রোথটা খুব একটা সমানুপাতিকভাবে বাড়ছে না। যেদিকটা রোদ্দুর হয় সেদিকটাই দেখুন বেশি করে বেঁকে যাচ্ছে। কাজে এটা এমন কোনো জায়গায় রাখলে সেটা সমানভাবে বাড়বে। এই যে দেখুন, এদিকটা রোদ্দুর পড়ে সাধারণত, যে ঘুরিয়ে দিলে এদিকটা রোদ্দুর পড়ে, সেজন্য ওই দিকটাই বেঁকে যাচ্ছে। এই গাছ যদি বাগানে থাকে, ওকে কেন্দ্র করে কিছুটা বৃত্ত অংশ জুড়ে খুব একটা মশার উৎপাত হয় না। এই গাছ কিন্তু মশাকেও টেনে অ্যাবজর্ব করে ফেলে। সেদিক থেকে দেখতে গেলে এটা অবশ্যই খুব ভালো একটা গাছ, অন্তত মানুষদের পক্ষে তো বটেই। মশা মাছি থেকে যারা বাঁচাবে সেরকম একটা গাছ আর কি। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। ঝগড়ুটি খোপা নিয়ে অনেকদিন পরে আপনাদের সামনে এলাম। একটু বাদেই আমি একাই যাব, যেহেতু আর তেমন প্রয়োজন নেই মামনের, সেহেতু ওই ঘরের ফ্ল্যাটে যাব, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর ওই ফ্ল্যাট ঝাড় দেওয়া মোছার জন্য মামনের দরকার হবে না, কিন্তু ওইখানটাতে একটা ওই মই টেবিল বলি যেটাকে আমরা, সেটাকে নিয়ে আসার জন্য ওটা একা সম্ভব নয়। সেটার জন্য হয়তো মামুনকে লাগবে, কিন্তু আপাতত ওই ফ্ল্যাটটাকে একটু ঝাড় দিয়ে মুছে আসি। এটা মা আমাকে বারে বারে বলেছে যে ফ্ল্যাটটা প্রত্যেকদিন ঝাড় দিবি, মুছবি এবং সারাদিনে একবার গিয়ে একটু সন্ধেবাতি দেখিয়ে আসবি, যেহেতু ওটা একটা বসত ফ্ল্যাট, তোদের ওরকমভাবে ফেলে রাখাটা উচিত নয়। তো ঠিক আছে, মার কথা শিরোধার্য, আজকে থেকে সেটা শুরু করলাম। আমি আজকে করব, তারপরে দেখি ওটা মামুনকেও বলতে পারি যে তুই প্রত্যেকদিন গিয়ে, যতদিন না পর্যন্ত ওটা বুক হচ্ছে, একদিন প্রত্যেকদিন গিয়ে একটু মুছে দিয়ে আয়। সেক্ষেত্রে একটুখানি বেতনটা বাড়িয়ে দিতে হবে এই আর কি। তো দেখি সেটা ওকে দিতেও পারি, নাও পারি। তবে কথাটা আমার মনে ধরেছে খুব, যার ফলেতে আমি ফ্ল্যাটে এখন ওই ফ্ল্যাটটা ধোয়া মোছা এবং প্রত্যেকবার একবার করে একটুখানি বাতি দেওয়া, আলো বান্ধব দেওয়া, এগুলোর জন্য যাব। তো আজকে একাই যাব, সুতরাং এখনই জামা কাপড় ছেড়ে ভিডিওটা এডিট করব, তারপর বেরোবো। এই জায়গাটিকে পরিষ্কার করা হলো, তবে সে ভদ্রলোক আজকে আসেননি, ফোন নাকি ধরছেন না। ফোন নাম্বারটা নিয়ে আমাকে ফোন করতে হবে আসলে। যাই হোক, আর এই জিনিসটাকে এখানে সরিয়ে রেখেছি, কারণ আদি অনন্তকাল ওখানে পড়ে থাকবে। এটা এখন যাতায়াতের রাস্তায় চোখে পড়লে তাহলে ব্যাপারটা সম্পর্কে একটুখানি চারটা বাড়বে যে না, এটা করতে হবে এই আর কি। তো ঠিক আছে, এই জায়গাটা তো মুক্ত হলো। এই চেয়ারটাকে আমি একটু বাদেই সরিয়ে দেবো এবং এই জায়গাটাতে একটা কোনো গাছ রাখতে হবে, যেটা দেখতে ভালো লাগবে। বালতিতে বসানো হয়েছে, আমি আর আলপনাদি মিলে এই বালতিতে মাটি দিয়ে একটু আগে এটা বসালাম। এটা না ছড়ানো তবে হতো না, গাছ ভারী হয়ে গেছে, বড় হয়ে গেছে, একটু হাওয়া দিলেই উড়ে যাবে। সব থেকে ভালো হয় হচ্ছে এটার সাথে দড়ি দিয়ে দিলে, কিন্তু তাতে আলপনাদি বলে আরও সমস্যা বাড়বে। তারপরে এটা থাক, আবার যদি উল্টে পড়ে তাহলে এর থেকেও বড় একটা ড্রাম নিতে হবে। ওই বড় বড় ড্রামগুলো হয় না নীল রঙের, ওই একটা ড্রাম নিতে হবে। তো যাই হোক, তারপরে এটা করার পর তারপরে এডিট করতে গেলাম, এডিট হলো। তারপরে এখন ইয়ে হচ্ছে,
এক্সপোর্ট হয়ে গেছে, এখন পাবলিশ মানে হচ্ছে আর কি, মানে আপলোড হচ্ছে। চলুন, দেরি হয়ে যাচ্ছে ফ্ল্যাটে যেতে। আসল কথাটা হচ্ছে চৈত্র মাসে মা কী যেন বলছিল সব, সেটাতে তো চৈত্র মাস আজকে থেকে পড়ে গেল। তো ঠিক আছে, ওটা পরে ভয়েস করে বলবো, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে গেলেই এখন দেরি হয়ে যাবে। ভাবলাম এই নতুন ঝাড়ুটা নিয়ে যাবো, এই যেটা, কিন্তু তারপর ভাবলাম থাক, ফ্ল্যাটের জন্য পুরনো ঝাড়ুই ঠিক আছে। কালকে থেকে মামুনকে বলবো নতুন ঝাড়ুটা খুলে ব্যবহার করতে। আর তাছাড়া নিয়ে যাব হচ্ছে মপা, না তাকে এটা না সারাক্ষণই অন্ধকার, কে কখন হোঁচট খাবে। আর তাছাড়া এই মাইক্রোওভেনটা অনভ্যস্ত, তো আজকে একটু আগে এখানে রাখলাম, লাইট না জ্বললেই লোকে হোঁচট খাবেই। আজকে আকাশটা কিরকম যেন একটু ঘোলা ঘোলা হয়ে রয়েছে, ঠিক মেঘলা বলা যায় না, তবে রোদ্দুরের তাপটা বা রোদ্দুরটা তুলনামূলকভাবে কম অন্য দিনের আন্দাজে। তো এখন ফ্ল্যাটে চলে যাচ্ছি সামান্য কাজের জন্য। ভেবে দেখলাম আমার আর কাউকে নিয়োগ করবার খুব একটা ইচ্ছা নেই, মামুনকেও নয়, এটা আমি নিজেই করে নিতে পারি। আর তাছাড়া যতই হোক নিজের ফ্ল্যাট, সেটা মাঝে মাঝে এরকম করে একটু নাড়াচাড়া করলে মায়াটাই বরং বাড়বে, এবং সেটা বাড়া উচিতও আমার নিজের মনে হয়। মা আমাকে বলেছে যে চৈত্র মাস পড়ছে আজকে থেকে, চৈত্র মাসে নাকি বাস্তুদেবকে বিশেষভাবে তুষ্ট করতে হয়। সে কারণটা ঠিক অন্য মাসগুলোতে হেলাচেদ্দা করতে হয় এবং চৈত্র মাসে তুষ্ট করতে হয়, সে কারণটা ঠিক বুঝতে পারছি না। মানে যাই হোক, কিছু নিশ্চয় যুক্তি রয়েছে, মা তো আর এমনি এমনি বলছে না। কিন্তু একটা জিনিস, যে অনেকগুলো কারণের পেছনে না বৈজ্ঞানিক অনেক কারণ থাকে, প্রাচীন কিছু কিছু প্রথার জন্য। আবার কিছু বৈজ্ঞানিক প্রথা থাকেও না, তাতে মানে সমাজের কিছু শয়তানিও থাকে, এটাও ঘটনা। বৈজ্ঞানিক কারণ যেমন অনেকটা আমি একবার শুনেছিলাম যে তুলসী গাছে নাকি রবিবার দিন জল দিতে নেই, তুলসী গাছের জন্ম নাকি, তুলসীর জন্ম রবিবারে। আসল কারণটা বাবা বলেছিলেন যে তুলসী গাছে প্রত্যেকদিন জল দিতে নেই, গাছের গোড়া পচে যায়। কিন্তু ধর্মীয় রীতি অনুযায়ী ওটা তো ভগবান গাছ, তাই তো মানুষে চান করে উঠে ওই গাছে জল দেবেই দেবে, তাতে ধর্মীয় মহব্বতে গাছটা একেবারে যাবে। যতই হোক একটা প্রাণ তো, সেই জন্যই এটা নিয়মটা করা হয়েছিল যে ওই দিন তার রবিবার, কে দেখতে গেছে আমাদের তুলসী গাছ রবিবার দিন জন্মেছে নাকি। তো যাই হোক, ওটা আর কি একটা নিয়ম করা হয়েছে যাতে গাছটায় একটা দিন জল না পড়ে, তাতে গাছের গোড়াটা খানিকটা টেনে যায়। তো বাবা বলতেন যে গাছের গোড়ায় একদিন নয়, মানে সপ্তাহে যদি 2 দিন জল না দেওয়া হয়, পরপর নয় কিন্তু মাঝে মাঝে, সে তাহলে ভালো হয় আর কি। তো আমার মাকে কিন্তু বাবা সেরকম বলেছিলেন। আমাদের যে পুটিমারির বাড়ির, আমি তখন ছোট, তখন এই সমস্ত কথাবার্তাগুলো হয়েছিল। তো পুটিমারির বাড়ির যে চাতাল করা তুলসী মঞ্চটা ছিল, তাতে কিন্তু মা বুধবার দিন আর রবিবার দিন জল দিতেন না। গাছটা খুব ভালো ছিল, কিন্তু অন্যদিন মা মাথায় গামছা পেঁচিয়ে ওতে জল দেবেই দেবে। তো যাই হোক, আর একটা, এটা গেল একটা বৈজ্ঞানিক কারণ, যাতে ধর্মকে জুড়ে দেওয়া হয়েছিল যে ওই দিন দিলে তোমার সংসারে অমঙ্গল হবে টাইপের ব্যাপার। এরকম আরও অনেক প্রথা রয়েছে যেগুলো অত্যন্ত সাইন্টিফিক, সেগুলোকে ধর্মের মোড়কে মুড়ে দেওয়া হয়েছে। এই যে চুলের মধ্যে একটুখানি থুতু না দিয়ে দিলে নাকি ভূত প্রেত ধরে। আরে বাবা, চুল যদি এদিক ওদিক ছড়িয়ে ফেলো তাহলে তো উড়ে যাবে, থুতু দিয়ে দিলে ব্যাপার মধ্যে একটু আঠালো ব্যাপার হবে, যেখানে পড়বে সেখানে আটকে যাবে, থুতু দিয়ে দিলে একটুখানি ভারী হবে ব্যাপারটা, এইটাই তো কারণ। তো আরও অনেক আছে, সেই মুহূর্তে মনে পড়ছে না। আর একটা খুব দুষ্টুমি কারণ আছে, মানে সামাজিক অসভ্যতামির একটা নিদর্শন হচ্ছে, যেটা আমার ঠাকুমা নাকি বলেছিলেন, এটাও আমি বাবার কাছ থেকেই শুনেছি। সেটা হচ্ছে যে ভাদ্র মাসে মেয়েদেরকে বাপের বাড়ি পাঠানো। ঠাকুমা নাকি বাবাকে বলেছিলেন, আচ্ছা সুশান্ত বলতো, জ্যৈষ্ঠ মাসেও তো কাঁঠাল পাকে, আম পাকে, জাম পাকে, মেয়েদের কি তখন খেতে ইচ্ছে করে না? শুধু তাল খেতেই ইচ্ছে করে। আর জ্যৈষ্ঠ মাসে, বৈশাখ মাসে কি গরম পড়ে না? তখন কি মেয়েদের শ্বশুরবাড়িতে কাজ করতে কষ্ট হয় না? হয়তো, কিন্তু ভাদ্র মাসে পাঠায় কারণ পরের মাসটাই হচ্ছে আশ্বিন মাস, পুজোর মাস। সেই মাসে তো প্রচুর খরচাপাতি আছে। মেয়েকে ছেলেপুলে সমেত বাপের বাড়ি পাঠিয়ে দিলে, তারপর আশ্বিন মাস পড়লে জামাই ঘাড়ে পাউডার দিয়ে যাবে শ্বশুরবাড়িতে বউ বাচ্চাকে আনতে। তো মেয়ের বাবা মা, তারা কি নাতি পুতি, মেয়ে জামাই, তারা কি কিছু না দিয়ে পাঠাবে? আর তখনকার দিনে তো একটা পরিবারে একজন মানুষের জন্য 5খানা 10খানা জামা হতো না, হতোই একটা শাড়ি একটা জামা। তো সেটা তো মেয়ের বাপের বাড়ি থেকেই মেয়েকে দিয়ে দিচ্ছে, তাহলে আর দরকার কি শ্বশুরবাড়ির লোকের কেনা? খরচা বাঁচানোর জন্য এই ধরনের নোংরামিগুলো চালিত ছিল সারা অনেক দিন ধরে। এখন সেগুলো হয়তো সেরকমভাবে নেই, কিন্তু ওই প্রথাটাকে আমরা ধরে রেখেছি, ভাদ্র মাসে মেয়েদের বাপের বাড়ি পাঠাতে হয়। বুঝলেন তো, আসল কারণটা হচ্ছে এটা। আর আমি ভাবি আজকের দিনে দাঁড়িয়ে কি আস্পর্ধা, হ্যাঁ, ভাদ্র মাসে মেয়েকে বাপের বাড়ি যেতে হয়। বছরে অন্য কোনোবার একটা মেয়ে তার বাপের কাছে যাবে, মায়ের কাছে যাবে, ভাই বোনেদের কাছে যাবে, সেই জন্য বছরে একটা মাস
নির্দিষ্ট করে দেবে, তা আবার মানে সমাজ, মানে আশ্চর্য ব্যাপার বটে। আমি বছরে সারা বছরই যেতে চাই, কার কি করার আছে। মানে সত্যি, অবশ্য আজকের ডেটে দাঁড়িয়ে যে কথাগুলো বলছি, আজ থেকে বছর খানেক, 100 বছর খানেক আগে এত সহজে হয়তো বা আমিও কথাগুলো বলতে পারতাম না। আগের জমানায় ঘরে কন্যা সন্তান এলে বাবা মা যে কেন দুঃখ পেতেন সেটা এখন অনেকটা বুঝতে পারি, জানেন তো। অপত্য স্নেহ তা তো ছেলে মেয়ে সমান ক্ষেত্রেই হয়ে থাকে, কিন্তু তাও এই যে সামাজিক প্রথা, না মেয়েকে লেখাপড়া শেখানো যাবে, না স্বনির্ভরতা বহু দূর কি বাত, তারপর তারা অন্য জায়গায় চলে যাবে, এই যে জামাই ষষ্ঠী কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করে বিয়ে দেওয়া, তারপরেতে তারা আবার সে এরকমভাবে ভাদ্র মাসে প্রত্যেকবার চলে আসা এক গাদা গাদা বাচ্চা কাচ্চা নিয়ে, তারপরেতে তাদেরকে মানে বাবা মায়ের সারা জীবনের একটা, সত্যি কথা, বাবাদের বোঝা, মায়েদেরও বটে, মানসিকভাবে তো বটে। মেয়েরাও তো বুঝতে পারতো তাদের কি খারাপ অবস্থা, কিন্তু কিছুই করার ছিল না কারোরই। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা কত ভালো আছি। প্রথম স্যালুটটা করতে হয়, আভূমি প্রণাম করতে হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এবং রাজা রামমোহন রায়কেও, আরও অনেক মনীষীকেই, কিন্তু প্রথম প্রাতঃস্মরণীয় নামটা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ফ্ল্যাটে যাই, মা বলে দিয়েছেন কর্পূর দিতে, ধূপকাঠি জ্বালাতে, প্রার্থনা করতে। যাই একটুখানি ঘুরে আসি, অত কার্যকারণ আর বিচার করতে চাইছি না। মা যখন বলেছে, মার কথা শোনাটাই ভালো। কারণ এর আগে অনেকবার হয়েছে মার কথার যুক্তি খুঁজে পাইনি, অনেক সময় করেছি, অনেক সময় করিনি, কিন্তু দেখেছি দূরবর্তী প্রভাবে মার কথা শুনলে ভালোই হয়ে থাকে। সে ছোটবেলা থেকে আজ পর্যন্ত এই জিনিসটা আমার সাথে ঘটেই যাচ্ছে, যে মার কথা না শুনলেই আমি পস্তেছি এবং মার কথা শুনলে লাভবতী হয়েছি। অনেকক্ষণ এসেছি, সন্ধে পুজো হয়ে গেল, মোমবাতি নেবে গেছে, কর্পূর তো সে তখনই নেবে গেছে, এখন জাস্ট জ্বলছে একটা ধূপকাঠি। কোনো ঠাকুর দেবতার ফটো নেই, আমি এমনিতেই পরমহংসকে বজরঙ্গবলীকে কল্পনা করেই করলাম। কারণ ঠাকুরের ফটো রাখলে যদি প্রত্যেক দিন না আসতে পারি, একটু খেতে দিতেই হবে, কিন্তু এক্ষেত্রে প্রত্যেকটা ঘরে ঘরে কর্পূর ছড়িয়ে দিয়ে জপ করে যাওয়াই যায় আর কি। মানে এর থেকে বেশি আমার মনে হয় না এর কিছু প্রয়োজন আছে। মা বলে দিচ্ছে বারে বারে যে এটা যখন তোদের বাড়ি, তখন অন্তত খরচা দিয়ে ঘর মুছে সারাদিনে একবার অন্তত এসে একটু ইয়ে করে দিয়ে যাবি, কী বলে, কর্পূর ছড়িয়ে দিয়ে যাবি, মানে কর্পূরের ধোঁয়া আর কি ছড়িয়ে দিয়ে যাবি। সব হয়ে গেছে, তো খুব ভালো লাগলো। অনেকদিন পর রাত্রেবেলা এরকমভাবে এলাম। কোথায় গেল লাইটটা, ঠিকটা কোথায় জ্বলছিল সবটুকুই। তো অনেকদিন পর মা যখন থাকতো না, তখন তো নিয়মিতই রাত্রেবেলায় আসতাম, ঝলমল করতো ফ্ল্যাটটা। অনেকদিন পর সেই ফিলিংটা হচ্ছে, করে ঝলমল করছে, মনে হচ্ছে যেন মা বোধহয় আবার আসবে, আবার থাকবে, এরকম একটা ব্যাপার। কিন্তু এখন আর মার ফ্ল্যাটে থেকে কাজ নেই, 3 তলায় ওঠা নামা মার পক্ষে একটু মুশকিল, যেটা যেমন মা মোটেই পারবেন না। একটা ছেলে তখন 1 তলায় রান্নাঘর ছিল, খাওয়া দাওয়া সমস্ত কিছু 1 তলাতে হতো। যাই হোক, রান্না কী হবে কী বৃত্তান্ত সেসবে আমার কোনো সে ছিল না। এখন আমার উপরে রান্নাঘর হয়ে গেছে, মা আসলে আমি মাকে নিজের মতো করে রেঁধে বেড়ে খাওয়াতে পারি। 3-3টে বেডরুম, একটা ঘরে মা আরামসে থাকতে পারে। এখন এই সময় এই অবস্থায় দাঁড়িয়ে মার আলাদা ফ্ল্যাটে থাকার কোনো প্রয়োজন নেই। এই ফ্ল্যাট এখন মা না থাকাই ভালো, সত্যি কথা হচ্ছে। থাকবে কেন মা এখানে, মেয়ের বাড়ি থাকতে? হ্যাঁ, সেখানে মা আলাদা থাকবে কেন, এটা হচ্ছে কথা। আর দীর্ঘমেয়াদী যদি থাকার প্রয়োজন হয়, তাহলে আমি বলবো এটা আমার কাছে থাকাই ভালো। যাই হোক, এখন এখানটাতে জিনিসপত্রগুলো না রেখে দিলাম, কিছু জিনিস এই যে এটাই ব্যাগটা করে নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে কর্পূর, এটা হচ্ছে গঙ্গা জল, এটা ধূপকাঠি, মোমবাতি আর দেশলাই। আর কোনো আসন আনিনি, এই ঠিক আছে, এখানে ঠিক আছে। আমার আসন পেতে এমনিতেও ঘরে তো অর্ধেক দিন মনে থাকে না। এখন আমি অপেক্ষা হচ্ছে ধূপকাঠিটা পুরোপুরি নিভে যাবে, তারপরে আমি বেরোবো, তারপর বাড়ি যাবো, আবার স্মার্ট ওয়াচ করবো, ভুলে গেছি ওটা করতে, তারপরে হাঁটতে যাবো। এই ফ্ল্যাটের সব থেকে কি পছন্দের জানেন আমার? ফ্লোর, মেঝেটা। আর মজার ব্যাপার হচ্ছে, আমাদের তো হাওড়া ফ্ল্যাটটা বিক্রি হয়ে গেল, কিন্তু যতদিন ওটা ছিল, তাহলে 3টে ঘড়ি, মানে হাওড়া ফ্ল্যাট, এই ফ্ল্যাট এবং ওই বাড়ির একটা জিনিস কমন ছিল, সেটা হচ্ছে বাথরুমের ফ্লোর। সব হচ্ছে কমলা মেঝে, কাকতালি ওখানেই সেটা তাই। তো হ্যাঁ, বা কাকতালিও নাও হতে পারে, কারণ হাওড়ার ফ্লোরটাও পছন্দ করেছিল বুম্বাদা, এটাও পছন্দ করেছিল বুম্বাদা, মানে বাথরুমের ফ্লোরটা সেটাও বুম্বাদারই পছন্দ, আর ও বাড়িরও সেটা বুম্বাদার। এই ফ্লোরটা আসলে মানে এই মার্বেলটা বুম্বাদার, এই রঙের মার্বেলটা পছন্দ। আর
অন্যান্য সারা ঘরের যে এটা তো টাইলস, এইটা পছন্দ করেছিলাম আমি। তখন আমি জানতাম যে মা এখানে আমার থাকবে, সবাই সেই চিকচিক করবে এরকম, বেশ ঝকমক করবে এরকম অনেক জিনিস, কিন্তু তাতে আমার মায়ের পিছলে যাওয়ার সম্ভাবনা ছিল। আমি বলছিলাম ওরকম কিছু করাই যাবে না। এটা আমার খুব পছন্দ হয়েছিল, এই ফ্লোরটা আমার খুব পছন্দ আগাগোড়াই। তো ঠিক আছে, চলুন, হয়ে গেছে, এবার আসি। সুপ্রভাত বন্ধুরা। কালকে আর ব্লগ এন্ড করা হয়নি, কারণ আমি বাড়িতে এলাম, আসার পরেই দেখছি যে কিছু একটা ঝোল চলছে মেয়ে আর বাবার মধ্যে, সেটা বুঝতে পারছিলাম। আমাকে দেখে চুপ। তারপরে যে হোক স্মার্ট ওয়াচ পরলাম, পরার পর তারপরে বললাম আমি বেরোচ্ছি। মনে বললো দেখো তুই মোবাইল নিয়ে বেরিও না, হাঁটাটা ঠিকঠাক করে হাঁটো। যেদিন যে কোনো দিন মোবাইল নিও, কোনো দিন নিও না, আজকে নিয়ে বেরিও না, এমনি হেঁটে এসো। তো ঠিক আছে, কালকে খুব বেশি হাঁটিনি, 2 কিলোমিটার হেঁটে ফেরত চলে এসেছি। সেটাও আবার ওর বাবা বলে দিয়েছিল যে 2 কিলোমিটার বেশি হেঁটো না। বাড়িতে যখন ফিরলাম তখন প্রায় 9টা বাজে। তখন দেখছি কম্পিউটারের সামনে মেয়ে আর বাবা মিলে নাক বুঝে একটা কিছু করছে। ওরা প্রায় করে, তা অতটা গুরুত্ব দিইনি। তারপর বলছে কি মা শোনো, তো আমি রান্নাঘর ঢুকে গেছি। তো যাই হোক গেলাম, গিয়ে দেখছি সারপ্রাইজ, পুরীর টিকিট কেটে ফেলেছে। মানে এতদিন ধরে চাইছিলাম, সেই জগন্নাথ শেষ পর্যন্ত কৃপা করলেন। টিকিট হয়তো বা আমার হাজব্যান্ড কেটেছেন, কিন্তু জগন্নাথ না টানলে হতো না, এটা ঘটনা। তো এত আনন্দ যে আমার সব আউলে গেছে। মানে আমি কালকে রাত্রে যে আপনাদের বলবো যে এরকম হয়েছে, আমি কিছুই বলতে পারিনি। কিন্তু এখনও হোটেল বুক করা হয়নি, শুধু যাওয়ার টিকিটটুকুই হয়েছে। ডেটটা কবে সেটা এখনই বলছি না, হোলির পরে। আর বুম্বাদার একটু কাজ, খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ ছিল, সেটা না মিটিয়ে ও আসলে মাথাটা ঠান্ডা করে সিদ্ধান্তগুলো নিতে পারছিল না। এখনও যে কাজটা পুরোপুরি মিটেছে এমনটা নয়, তবে অনেকটাই মেটার মধ্যে। ও বাড়ি চলে এসেছে কলকাতা থেকে, বুঝতেই পারছেন, মেটার মধ্যেই আর কি। তো যার ফলেতে টিকিটটা কাটা হয়েছে আর কি, যাওয়ারটা। তো এখন আমাদের ওখানে থাকাটা কোথায় হবে, আসলে তো আগে যাওয়ার টিকিটটা তো কাটতে হয়। তো থাকাটা কীভাবে হবে, কোথায় হবে, সেটা এখন আমরা ঠিক করিনি। আজকে ওটা হয়তো বা ফাইনাল হবে। ওইটা আসলে আমাকে ছাড়া সেই সিদ্ধান্ত হয়তো বা নেবে না। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আগের বার আমাদের একটু বোধহয় ভুল হয়ে গিয়েছিল। হোটেলটা খারাপ ছিল না, কিন্তু প্রাইস অনুযায়ী, লোকেশন অনুযায়ী আমরা একটু ঠকে গেছিলাম, এটাই আর কি। আমরা যে সমস্ত হোটেলগুলোতে এতদিন ধরে থেকে অভ্যস্ত বা আছি, সেই হোটেলগুলো একেবারেই স্বর্গদ্বারের মধ্যে এবং সি ফেসিং রুম। তা এখন সেগুলো তো কালকে রাত্রেবেলা বুম্বাদা বললো, দুটোকে ফোন করেছিল, তারা রাত্রেবেলার জন্যই হোক বা যে কোনো কারণেই হোক তারা রেসপন্ড করেনি, ফোন ধরেনি। অনলাইনেই বুকিং হয়ে থাকে সাধারণত। তা দেখা যাক কী হয়। আজকে হয়তো বা কিছু একটা ফাইনাল হয়ে যাবে, কারণ বুম্বাদার এই জিনিসটা ঝুলিয়ে রাখতে চাইছে না। যত দিন এগিয়ে আসছে তত ভালো হোটেলের সংখ্যা কমে যাবে, মানে পাওয়ার সম্ভাবনা কমে যাবে। রাস্তার উপরে স্বর্গদ্বারের মধ্যে যে হোটেলগুলো, সেগুলো তো সারা বছরই ভিড় থাকে, তাই না? কাজে যদি একটা দুটো ঘর খালি থাকে তাহলে সেটা নিয়ে নেওয়াই উচিত। আর আমাদের তো এখন টুপুরকে নিয়ে থাকতে গেলে আমরা 2 রুম কখনোই প্রেফার করি না। আমরা একটা ঘরে 2 বিছানা সেরকম হলেই পছন্দ করি। আমি আমার মেয়ে এক জায়গায় শুই, আর বুম্বাদার একটা বিছানায়। তো সেরকমই কোনো একটা রুম দেখা যাক পাওয়া যাবে কিনা। তো শেষ পর্যন্ত যখন জগন্নাথ টানছেন, বিশাল বড় একটা আনন্দ, এই আর কি। আর অনেকেই মায়ের কথা জিজ্ঞেস করছেন, মা কবে দিনহাটা, কবে যাবো, এসবগুলো। ব্যাপারটা হচ্ছে যে টুপুরের একটা কোর্সের কথা আমি বলেছিলাম, ওই মেকআপ কোর্স, সেলফ মেকআপ কোর্স। সেই মেকআপ কোর্সে আমি একটা জায়গায় সিট বুক করেছি, কিন্তু ভদ্রমহিলা এখনও আমাকে জানাননি যে কত তারিখে তিনি শুরু করছেন। যদি আমাদের যাওয়ার টিকিট 5 দিনের কোর্স হবে, যদি যাওয়ার টিকিটের মাঝখানে পড়ে যায় তাহলে তো আমাকে এই যাত্রায় সেটা বাতিল করে পরে কোনো এক সময় সিট বুক করতে হবে। আর যদি সেটা না হয় তাহলে এর মধ্যেই হয়ে যাবে। উনি তো বলেছেন 2-1 দিনের মধ্যেই ডেট জানিয়ে দেবেন। সেটা যেমন একটা আমার পিছিয়ে যাওয়ার কারণ, মানে পিছিয়ে যাওয়া মানে একটু রয়ে যাওয়ার কারণ শিলিগুড়িতে, কারণ উনি কবে ডেটটা দেবেন সেটা এখনও বুঝতে পারছি না। আজও দিতে পারেন, কালও দিতে পারেন, মানে ডেটটা কনফার্ম করবেন। এও তো মাকে বারে রিকোয়েস্ট করেছিলাম যে চলো আমাদের সাথে জগন্নাথ ধাম চলো, মা যাবেন না। তো সেক্ষেত্রে মা বলেছে তোরা পুরী থেকে ফিরে আয়, তারপরে যাব। তো তারপরে আমি বললাম ঠিক আছে মা, তাহলে আমরা তো এত তারিখে ফিরছি, তাহলে তোমাকে এত তারিখে বা এত তারিখের মধ্যে গিয়ে আমি নিয়ে আসবো। তো মার আবার বক্তব্য, চৈত্র সংক্রান্তি, 1 বৈশাখ আমি আসবো না, এখন যাব না, নববর্ষটা পেরিয়ে যাক, তোদের বাড়ির বাসন্তী পুজো মানে অন্নপূর্ণা পুজো সেটা পেরিয়ে যাক, তারপর ধীরে সুস্থে তুই আমাকে এসে নিয়ে যা। কাজেই মাকে আনতে এপ্রিলের ওই তৃতীয় সপ্তাহ ধরে নিই। হ্যাঁ,
আমি দিনহাটায় গিয়েও তো কটা দিন থাকবো, তারপর সেখানে থেকে তারপরে কয়েকটা কাজও আছে টুকটাক, সেগুলো সেরে নিয়ে তারপরে মাকে নিয়ে আনতে আনতে ওই এপ্রিলের 3য় সপ্তাহ। তো ঠিক আছে, কি আর বলি, খুবই আনন্দের খবর। শেষ পর্যন্ত জগন্নাথ ধাম যাওয়া হচ্ছে, আপনাদের সবাইকে নিয়েই যাব। তো আপাতত আর কি, আজকের দিনের ব্লগটা, আজকে সকাল হয়ে গেছে, বুঝে দেখুন, এখানেই এন্ড করতে এলাম। যদি ভালো লাগে আমার চ্যানেল তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ, টাটা।